তোমার সিগারেট খাওয়াচ্ছি। আরে নির্মলদা, খবর পেয়েছেন তাহলে? হ্যাঁ, ওই কে যেন একজন বজরালের নাম করে স্ট্যান্ডে খবর পাঠিয়েছিল আমি যেন একবার আসি, বিশেষ দরকার আছে। তা আমি জানি দরকারটা কিসের। তা আপনি 1 মিনিট দাঁড়ান, আমি তাহলে বজুদাকে খবর দিই। হ্যাঁ হ্যাঁ, এই শোন, তাড়াতাড়ি আয়, ভেতরে যাবি। বজুদাকে বলবি যে মানিকদা পাঠালো, নির্মলদা এসছে, তাতেই যা। ধরো। তো দাদা একবার অটো নিয়েই চলে এসেছে না? যা রোদ্দুর, হেঁটে এলে দম বেরিয়ে যেত, তা অটো নিয়ে চলে এলাম। ব্যাক করে আবার খেপ কাটা শুরু করবো। না, কথা বলবো দাদা, কিছু মনে করবে না বলুন। বলো। আপনি আমাদের হাসপাতালে একটা বড় পোস্টে কাজ করতে না, তা আপনাকে কেউ অটো নিয়ে দেখলে মানে লজ্জা পাওয়ার কথা বলছো? লজ্জাটা কেটে গেছে ভাই। আমি তো খেটে খাচ্ছি, এতে লজ্জা পাওয়ার কিছু আছে বলে তো আমার মনে হয় না। দাদা আপনি আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করছি না ভাই। তবে জানো, প্রথম প্রথম যে লজ্জা একটু পেতাম না, সেটা হলো ওই তো গুরু এসে গেছে। আরে নির্মলদা, আপনি এসে গেছেন। আমি তো খবর পাঠিয়েছিলাম আপনাকে। না না, খবর পাঠানোর কোনো দরকারই তো ছিল না। জানো বলো, আমি ভাবছিলাম আজকালের মধ্যে আসবো। তো হ্যাঁ, না কি এটা? তোমার বাকি 500 টাকা। নির্মলদা, আমি কি আপনার কাছে টাকাটা পাওয়ার জন্য খবর পাঠিয়েছিলাম? না না, খবর পাঠিয়ে তুমি তো কিছু অন্যায় করোনি। তুমি তো দরকারের সময় টাকাটা আমায় দিয়েছিলে। না না, আপনি এখনো ঠিক রুজুলকে চিনতে পারেন। আমি কেন আপনার কাছে খবরটা পাঠিয়েছিলাম জানেন? আপনার একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে, অর্থাৎ চাকরি। চাকরি? হ্যাঁ চাকরি, একটা মার্চেন্ট ফার্মে। নির্মলদা, একদিন কিন্তু জমিয়ে মাল খাওয়াতে হবে মায়েরি, তা নাহলে কিন্তু ছাড়বো না। কি বোঝো দা? হ্যাঁ কিন্তু কিসের চাকরি? কে ঠিক করলো? না না, আপনার মনে নেই একদিন আপনাকে মদনদার কাছে নিয়ে গিয়েছিলাম? মদন ঘোষ? হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সে তো বহুদিন আগেকার কথা, হঠাৎ এতদিন পর। না না, আপনাকে বলেছিলাম না যে আপনার জন্য একটা কিছু করেই ছাড়বো। মদনদাকে এমন প্যাচ কষেছি না, চাকরিটা হয়ে গেল। কিন্তু ব্রজ, আমি তো এই চাকরিটা নিতে পারবো না। কেন পারবেন না? কেন? আপনি দায় পড়ে অটো চালাচ্ছেন বলে কি সারা জীবন তাই করবেন? মানে কপালে থাকলে আমি তাই করব, কিন্তু তোমরা আমাকে আজ চাকরি নিতে বলো না। না না, মানে আমি বলছি যে নির্মলদা, অবনীদা আর ওই আমাদের মদনদা দুজনে মিলে এত দৌড়ঝাঁপ করে আপনার চাকরির ব্যবস্থা করলো, আর আপনি। ওই জন্যই আমি চাকরিটা নিতে পারবো না। তোমরা কিছু মনে করো না। দেখো ব্রজ, ওরা কারুর জন্য এমনি এমনি কিচ্ছু করে না। এই চাকরির বিনিময়ে ওরা যা করতে বলবে, সেটা যদি আমি না করতে পারি। কিন্তু নির্মলদা। না ভাই ব্রজ, তুমি যে আমার জন্য ভেবেছো, আমার জন্য কিছু করার চেষ্টা করছো, এটার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু চাকরিটা তুমি আমাকে নিতে বলো না। দেখো, অটো চালিয়ে আমি বেশ ভালো আছি, সুখে আছি। আরে ধরো ধরো ধরো, টাকাটা ধরো। প্রয়োজনে তুমি আমাকে দিয়েছিলে তো। আমি চলি। বুঝতেই তো পারছো, অটোর লাইন ভীষণ খাটতে হবে। যত খাটবো তত পয়সা, বসে থাকলেই লস। আরেকদিন এসে বসে গল্প করা যাবে। চলি ভাই, ভালো থাকো। চারপাশের লোক কেন তো বদলে যাচ্ছে বলো তো? হ্যাঁ চলো। আচ্ছা, কি ব্যাপার বলুন তো শশাঙ্ক বাবু, আপনাদের পার্টি হঠাৎ দুলাল দাসের ব্যাপারে এত ইন্টারেস্টেড হয়ে উঠলো কেন? আচ্ছা, সব ব্যাপারে এত গন্ধ খোঁজেন কেন বলুন? হ্যাঁ, আরে মশাই, পলিটিক্স করি বলে কি সব ব্যাপারে শুধু পলিটিক্যাল ইন্টারেস্ট থাকবে? আমরা খুব ভালো করে খোঁজ খবর নিয়ে জেনেছি, দুলাল ইজ আ ভেরি গুড বয়, খুব ভালো ছেলে, মেরিটোরিয়াস স্টুডেন্ট,
গুড স্পোর্টসম্যান, পাড়ার লোকেদের আপদে বিপদে পাশে এসে দাঁড়াতো। এক কথা, ই ওয়াজ এ ভেরি ভেরি জুয়েল বয়। কিন্তু ওই অবনীবাবুর পার্টি ওকে হাতে নেবার পর থেকেই ও একটু একটু করে তোলাবাজ, মাস্তান হয়ে গেল। ওর নামে তো এখন অনেক কেস ঝুলছে। এই কিছুদিন আগে শুনেছি 2-3টে কেস ওই অবনীবাবু ওর নামে লাগিয়েছে। কেস অবশ্য চলছে এখনো, দেখুন কতদিন এখন এখানে থাকতে হয়। সেসব আমরা বুঝে নেব, কিন্তু একটা ছেলে ভালো হতে চাইছে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত নয় কি? 100 বার। দুলাল দাসের কোনো লোক আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল কি? কিন্তু আমি যতদূর জানি ওর তো এখন কোনো সঙ্গী সাথী নেই, সম্পূর্ণ একা। সেই জন্যই তো আরো বেশি বেশি করে এলাম, সেই জন্যই তো আমি নিজে এলাম। হ্যাঁ, ওকে এই জীবন থেকে সরিয়ে একটা নতুন জীবন দিতে চাই, মানে মেইন স্ট্রিমে ওকে আমি ফিরিয়ে আনতে চাই। আর তো বৎসঙ্গ ত্যাগ করেছে, এবার দেখবেন একদম ভালো হয়ে যাবে। ভালো হলেই ভালো। হ্যাঁ, আমাদেরও ওই যত ঝামেলা কমে আর কি। এবার একটা কথা আপনাকে আমি বলতে পারি, ও কিন্তু আর আগের মতো নেই, একদম চেঞ্জ হয়ে গেছে। অনেক ভদ্র, অনেক সভ্য হয়ে গেছে। ওকে নিয়ে এখন আর আমাদের কোনো চিন্তা নেই। তাই নাকি? হ্যাঁ, আপনি তো যাচ্ছেন দেখা করতে, কথা বললেই বুঝতে পারবেন। 1 সেকেন্ড। সেলিম, কি গো, ওরকম মুখ কালো করে বসে আছো কেন? গান বাজনা শুনছো না? টেপ রেকর্ডটা খারাপ করেছো বোধহয়। না, ঠিকই আছে। তাহলে মুতম ব্যাটের মতো মুখ করে বসে আছো কেন? তুই কোথায় চললি? শোনো, আমি আবার কোথায় যাব? যেখানে প্রত্যেকদিন যাই, আশ্রমে। না, সেখানে তুমি যাবে না। কি আবার কি? কেন যাব না কেন? আশ্রমে অত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর তুই সেখানে যাবি? তোকে যদি ওরা জড়িয়ে দেয়? ছড়িয়ে দেয় মানে? শোনো, ওখানে একটা বিরাট চক্র কাজ করছে। যদি তোমাকে কোনো বিপদে ফেলতে চায় তখন? আমি সেটা জানি বড় মামা, তাই জন্য তো চোখ কান খুলে রেখে চলেছি। ভাগ্নি, এত বড় ঝুঁকি নিস না। দেখ, তুই বাড়িতে বসে না থেকে কাজ করতে চেয়েছিলি, একটা একটা বড় কাজ, সেই জন্য তোকে আমি ছেড়ে দিয়েছিলাম। না না, ওর ভাবে হুট করে চলে আসা যায় না। আর তাছাড়া লক্ষণ দা আমার জন্য ওখানে ওয়েট করছে, ওনাকে নিয়ে গণেশকে দেখতে যাবো হাসপাতালে। ভাগ্নি, ভাগ্নি, আমার কথা শোন, এত বড় ঝুঁকি নিস না। তুই তো অনাথ শিশুদের নিয়ে কাজ করতে চেয়েছিলি, একটা অনাথ আশ্রম করতে চেয়েছিলি। তা আমার গড়িয়ার অত বড় বাড়িটা পড়েছে, সেখানে তুই তুই রঞ্জনত্বর সঙ্গে কাজ করবে সেখানে? হঠাৎ রঞ্জনের কথাটা উঠলো কেন? না, আমি শুনেছিলাম রঞ্জন নাকি অনাথ শিশুদের নিয়ে কাজ করে, একটা অনাথ আশ্রমে এর আগে কাজও করেছে। কে বললো তোমার? বলেননি, মানে আমি শুনেছি, আমি লাবুই বলেছে, লাবুই। কি হলো? এই, আমার কথা শুনলি না? না বড় বাবা, তোমার কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। গণেশের কি চিকিৎসা হবে না হবে সেটা ডক্টর রায়ের সঙ্গে আলোচনা করে আমায় ঠিক করতে হবে তো। চলি। বেশ, শোনো শোনো, তুমি আমাকে কথা দাও যে হসপিটাল থেকে তুমি সোজা বাড়ি চলে আসবে, আশ্রমে যাবে না। কি ছেলে মানুষই হচ্ছে এসব বলো তো? এরকম হুট করে চলে আসা যায় না। কেন যায় না? আরে বাবা, যায় না তার কারণ ওই আশ্রমে গণেশ মান্নার মতো আরো অনেক অনেক ছেলে আছে যারা এই কদিনই আমাকে ভালোবেসে ফেলেছে, বিশ্বাস করে ফেলেছে। আমার উপর নির্ভর করে ওরা বড় মামা। আর তাছাড়া গণেশ মান্নার খবরটা জানাজানি হওয়ার ফলে ওরা এমনিতেই খুব ভয় পেয়ে গেছে। তুমি বলো, এভাবে এই সময় কি এরমভাবে চলে আসা যায়? শোনো না, ওদের ভাবনা ওদের ভাবতে দাও ভাগ্নি, ওরা তোকে ছাড়বে না। কেন এত ভয় পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আমি কি একা? আমার পাশে তুমি নেই? তোমার সাথে এত লোকের জানাশোনা, এত উঁচু মহলে তোমার যোগাযোগ, পুলিশ থেকে মন্ত্রী পর্যন্ত। আর আশ্রমের ওই ছেলেগুলো, ওদের পাশে আমি ছাড়া কে আছে বলো এই সময়? আমার কিচ্ছু হবে না। আসছি। সাবধানে যাবি কিন্তু।
হ্যালো। দুলাল দাস, লোক এসেছে, কথা বলো। ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলে আসছি। কি দুলাল, চিনতে পারছো আমাকে? কোথায় দেখা হয়েছিল বলো তো? আপনার ইউনিয়ন অফিস রোজালালের সঙ্গে গিয়েছিলেন। তবে তখন আপনি জানতেন না যে আমি অবনীতার পার্টির লোক। জানলে হয়তো আমার ভর্তির ব্যাপারে আপনি সিএমওকে সুপারিশ করতেন না। এটা তোমার ভুল ধারণা। হাসপাতালে ভর্তির ব্যাপারে আমি পতাকার রং বিচার করি না, সবার জন্যই চেষ্টা করি। তবে আমি জানতাম না যে তুমি সত্যি অসুস্থ নও। যদি জানতাম যে তুমি তোমার পার্টির লোকের ভয়ে হসপিটালের বেডে লুকিয়ে আছো রুগী সেজে, তাহলে নিশ্চয়ই তোমার জন্য সুপারিশ করতাম না। কারণ এই নিয়ে আমাকে পরে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। যাক সে কথা। আজ আমি কেন এসেছি তুমি জানো? না জানলেও বুঝতে পারছি। দ্যাটস ইট। তাহলে তো আমার সমস্যা অনেক কমে গেল। ঠিক আছে, তুমি আমাকে জাস্ট 7টা দিন সময় দাও, আমি তোমার বেলের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আমি সেটা চাই না শশাঙ্কদা। তুমি জেলের ভেতরেই থাকতে চাও, বেরোতে চাও না? হ্যাঁ চাই, হ্যাঁ চাই, তবে কারো কাছে মুছ লেখা দিয়ে নয়। আমার সাজার মেয়াদ শেষ হলে তারপরে আমি এখান থেকে বেরোতে চাই। কিন্তু অবনী দ্বারা যে তোমার সঙ্গে বিট্রে করলো, তুমি তার রিভেঞ্জ নিতে চাও না? না শশাঙ্কদা, আমি এখন থেকে অন্য পথে হাঁটতে চাই। আমি একেবারে অন্য রকম ভাবে বাঁচতে চাই। তুমি কিন্তু ভুল করছো দুলাল। রতাগুন্ডা তোমাকে একবার টার্গেট করেছিল। তোমার কপাল খুব ভালো যে গুলিটা তোমার কাঁধে লেগেছিল, অন্য কোথাও লাগলে। জানি জানি। এখান থেকে বেরিয়েও কিন্তু তুমি সেফ নও। রতা তোমাকে ছাড়বে না। যা হওয়ার হবে শশাঙ্কদা, আমি ওসব একবারে মনে রাখতে চাই না। আমি সব ভুলতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দিন শশাঙ্কদা, প্লিজ। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। তবে হ্যাঁ, মেয়াদ শেষ করে জেল থেকে বেরোবার পর আমার সঙ্গে দেখা করো অবশ্যই। তাতে কোনো লাভ হবে না শশাঙ্কদা। জেল থেকে বেরোনোর পর সেই দুলাল দাসকে দিয়ে আপনার কোনো কাজ হবে না। জেল থেকে বেরোনোর পর যে কটা দিন বাঁচব, সে কটা দিন আমি অন্যরকম ভাবে বাঁচতে চাই শশাঙ্কদা। অন্যরকম ভাবে, একদম অন্যরকম ভাবে। বাবা, হাত মুখ ধুয়ে জুতো মোজা ছেড়ে নাও। এসো, ভিতরে এসো। কি করছো তুমি? এসো। কি হলো বাবা? এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, সাড়া দিচ্ছ না কেন? কি হলো? বললাম না যে ট্রেন জার্নি করে আসার পর হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিতে হয়। দিদুন কোথায়? দিদুন ভিতরে আছে, ওয়েট করছে তোমার জন্য। কিন্তু হাত মুখ না ধুলে দিদুনকে দেখতে পাবে না। এটা কার? এটা
তোমাকে ট্রেনে আসার সময় বললাম না তোমার জন্য একটা ছোট্ট বোন এনেছি, এটা তার, ও ঘুমোয় এটাতে। দিদুন কি করছে? দিদুন ওই বোনটাকে ঘুম পাড়াচ্ছে। তুমি দেখতে চাও তাকে? চটপট রেডি হয়ে নাও তাহলে। তোমাকে এই বোনটার নাম বলেছিলাম না ট্রেনে আসার সময়, মনে আছে? পৃথা। আচ্ছা, পৃথা মানে কি বলো তো? তোমার দাদু ভাই আমার বাঞ্চি শুনে এসছে। দেখেছো তুমি কি দেখছো বাবু তোমার নতুন বোনটাকে? এসো এসো তুমি এসো, এসো কাছে এসো। দেখো কিরকম করে শুয়ে আছে দেখো। দেখেছো তোমার একটা ছোট্ট বোন? এই দেখো তোমার দাদা এসেছে, একটা চশমা পরা সুন্দর সুন্দর দাদা। না আচ্ছা তো তোমার কোলে এখন উঠতে তুমি চায় দেখছো মনে তো, হয়। আর কিছুদিন থাকো তুমি, আবার তুমি ওকে কোলে নেবে, ওর সাথে খেলা করবে। না, আমি ওকে কখনোই কোলে নেব না, কখনোই না। না বাবা না না না। থানা? দাদাবাবু, আবার থানা পুলিশ কেন? আচ্ছা এই দেখো, এত এত বড় একটা ঘটনা ঘটলো, এটা পুলিশকে জানাতে হবে না? জানাবে না তুমি? আগে থানা পুলিশ করে কি ফল হবে বলেন দেখি? পুলিশ কি আমার ছেলেরে বাঁচিয়ে তুলতে পারবে? ও তো ডাক্তারবাবু করছেন। শোনো শোনো লক্ষণ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এত বড় একটা ঘটনা ঘটলো, তো তোমার ছেলের ওপর ওরা এরকম একটা অত্যাচার করলো, তুমি তুমি চাও না ওদের শাস্তি হোক? দেখো, আচ্ছা তুমি তো কি ভাবছো বলো তো আমাকে? এতে তো ভাবাভাবির কিছু নেই। তুমি কি ভাবছো বলো বলো। না না, আমি ভাবছি যে থানা পুলিশ করাটা বড় ঝঞ্ঝাটের কাজ দাদাবাবু। দেখো আজকাল তো দোষীদের কোনো শাস্তি হয় না, পুরো সমাজে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায়, পুলিশও কিছু করতে পারে না। মাঝখান থেকে আমরা ওদের বিষ নজরে পড়ে যাবো দাদাবাবু। তাই বলে তুমি চুপ করে থাকবে লক্ষণদা? তোমার ছেলের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তুই চুপ করে থাকবে? বড় বড় ভয় করে। কিসের ভয় তোমার? দেখো লক্ষণ, আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি, তুমি যদি প্রতিবাদ করো তাহলে কিন্তু ওরাই ভয় পেয়ে যাবে। আর যদি চুপ করে থাকো তাহলে ওদের সাহস বাড়বে। আজকে ওরা তোমার ছেলেকে নিয়ে গিয়ে তোমার ছেলে কিডনি কেটে বাদ দিয়ে দিয়েছে, আর কালকে অন্য কারোর ছেলেকে ওরা টেনে নিয়ে যাবে, তারপর শরীর থেকে প্রয়োজনীয় কোনো একটা অঙ্গ কেটে নিয়ে তাকে তোমার ছেলের মতো। না দাদাবাবু, দাদাবাবু চুপ করেন, চুপ করেন। সেই জন্যই তো বলছি লক্ষণদা, তোমাকে প্রতিবাদ করতেই হবে, তোমাকে পুলিশকে সবকিছু জানাতেই হবে। তুমি দেখবে পুলিশ পুলিশ ঠিক ওদের খুঁজে বার করবে, ওদের শাস্তি দেবে। ওদের শাস্তি হবে দাদাবাবু? তুমি চাইলে নিশ্চয়ই হবে লক্ষণদা। তুমি যদি থানায় যেতে না চাও, পুলিশের কাছে অভিযোগ না করো, তাহলে আমি যাব, আমি থানায় যাব দাদাবাবু, যাব। চলেন। চলো। কি হলো দাদাবাবু? দিদিমণি তো এখনো এলেন না, আমাকে বলেছিলেন এইখানে অপেক্ষা করতে, তো আমার নিয়ে হাসপাতালে যাবেন বলেছিলেন। ঠিক ঠিক আছে, তুমি 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 তো চলো আমার সঙ্গে থানাতে, তারপর দিদিমণি যদি দেখেন যে তুমি নেই তাহলে উনি নিজেই হসপিটালে চলে যাবেন। তুমি এখন চলো। আগে পুলিশকে গিয়ে সবকিছু জানানো দরকার লক্ষণদা। আমরা হসপিটালে গেছিলাম, সেখান থেকে ডাক্তারের সার্টিফিকেটটা নিয়ে এসেছি। আমার গণেশ দাদাবাবু দেখিয়ে এসেছেন তো, আমার গণেশ ভালো হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো হবে। ও ভালো আছে, মানে আগের থেকে অনেক ভালো আছে, অনেক সুস্থ। তুমি থানা থেকে ফেরার পর একবার দেখে যাবে ওকে? হ্যাঁ, তাহলে চলেন। চলো 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 চলো।